পুরো ভারতবর্ষে বিজেপিকে কেউ যেন ভোট না দেয়, কারণ আমাদের এখানে যে ঘটনাটা ঘটিয়েছে তারা বিজেপি আর এস এর সমর্থন। আমরা পরিবর্তন চেয়েছিলাম, না চাইলে আজকাল কি করে? এরকম পরিবর্তন আমরা চাইনি, এরকম সরকার আমরা চাইনি। আমাদের এটা করে এখন দেখাতে হবে আমরা হিন্দু কিনা। কেন এটা করলো? আমরা তো তাদেরকে এনেছিলাম। যে মুসলমানদের ক্ষতি হচ্ছে না কাদের ক্ষতি হচ্ছে, বিজেপি সরকার যে মুসলমানদের কি ক্ষতি হচ্ছে পশ্চিমবাংলার মানুষ জেনে নিচ্ছে। বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, তাহলে দোষীদের নাম ইতিমধ্যে জেনে গেছেন। দোষী কারা? আরে কোন মাদ্রাসার বাচ্চা তারা? কোন মাদ্রাসায় বড় হয়েছে? কোন জিহাদির বাচ্চা তারা? এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, এরা হচ্ছে একই জাতের। আসলে হচ্ছে ধর্ষকদের কোনো জাত হয় না। আমাদের এটা শপথ নিতে হবে, আমরা হিন্দু মুসলমান কোনোভাবেই হতে দেবো না, কারণ বাংলা বিপন্ন, বাংলার মানুষ বিপন্ন, হিন্দু মুসলমান প্রত্যেকেই বিপন্ন। এই রাজনীতির নোংরা খেলায় আমরা মাতবো না, আমরা হিন্দু মুসলমান করবো না। প্রতিবাদ শান্তিপূর্ণভাবে চলবে, বিচার আমরা চাইবো। এটা এনকাউন্টার না সরাসরি খুন। থানায় বসে যখন ও বয়ান দিচ্ছে তখন কয়েকজনের নাম বলেছিল, তার মধ্যে রাজা বলে একটি ছেলের নাম, এবং রাজা বর্তমানে আরএসএস এর সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, ফলে তাকে ধামাচাপা দেওয়ার জন্যই কি তাকে মেরে ফেলা হলো। অটোপসি রিপোর্ট বলছে যে গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে, তার মানে গায়ে ঠেকিয়ে রিভলভার চালানো হয়েছে। একজন অফিসারের সার্ভিস রিভলভার নিয়ে ছুটে পালাচ্ছে, অদ্ভুত কথা। একজন অফিসার, তিনি কি কম্পিটেন্ট নন নিজের সার্ভিস রিভলভারকে প্রোটেক্ট করার জন্য? এই লোকটি যাকে অ্যারেস্ট করেছিল এবং এনকাউন্টার করলো, প্রভাত মণ্ডলকে, এই প্রভাত মণ্ডলের কাছ থেকে অনেক ইনফরমেশন বেরিয়ে আসছিল যেগুলোতে ওই শাসক দল আশ্রিত ওই ব্যক্তিগুলির অসুবিধা হচ্ছিল। যখন আসামি পালিয়ে যাচ্ছে তখন তাকে গুলি করার হলে তার হাঁটুর নিচে পায়ের দিকে গুলি করার কথা, গুলিটা লেগে যাচ্ছে পিঠে, বুকে, কি করে হচ্ছে? যে স্টোরিটা সবার সামনে আনা হয়েছে, যে গল্পটা ফাঁদা হয়েছে, তাতে বলা হচ্ছে যে সার্ভিস রিভলভারটা ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। পালাতে গেলে তো বেশ কিছুটা এগিয়ে যাওয়ার কথা, তাহলে কিছুটা দূর থেকে গুলিটা চলার কথা, তা হয়নি। কিন্তু দর্শক, শুভেন্দু কি সাধারণ মানুষকে বোকা ভাবে? সাধারণ মানুষ কি এই 2026 সালে এসেও সেই আগের মতো বোকা রয়ে গেছে? এটা কি শুভেন্দু অধিকারীর মনে হচ্ছে? আর এটাই যদি মনে হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারী চরম ভুল জগতে আছে, চরম লেভেলের ভুল জগতে আছে। মানে এতটাই ভুল জগতে আছে উনি, যে উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে, এরকম ভুল জগৎ। দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলতেছে, অনেকেই মনে করতেছে যে মুসলিমরা হয়তো বা অশান্তিতে রয়েছে। শুধু মুসলিমরাই অশান্তিতে রয়নি, এখানে গরিব হিন্দুরাও অশান্তিতে রয়েছে। কিন্তু আদানি আম্বানিদের মতো যারা বড়লোক রয়েছে তারা ঠিকই হিন্দু মুসলিম এক হয়ে উপর লেভেলে কাজ করতেছে। দর্শক, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই কয়েকটি কথা বলছিলেন, যে কথাগুলির পরিপ্রেক্ষিতে পুরো পশ্চিমবঙ্গ উত্তর হয়ে গেছিলেন এবং প্রত্যেকটি নিউজ চ্যানেল সেই বিষয়টিকে নিয়ে নিউজ করেছেন। কিন্তু সেই বিষয়টিকে নিয়ে নিউজ করার পরেও সেই হুমায়ুন কবিরকে কি গ্রেফতার করা হয়েছে? হুমায়ুন কবিরকে কি গ্রেফতার করতে পেরেছে? হুমায়ুন কবিরকে কখনোই গ্রেফতার করতে পারবে না, কারণ হুমায়ুন কবিরের সাথে তো তলে তলে তাদের সম্পর্ক ভালো। তলে তলে হুমায়ুন কবিরের সাথে ঠিকই সম্পর্ক ভালো চলতেছে এই শুভেন্দু অধিকারীর, কিন্তু মানুষ তো বোঝে না, মানুষ তো বড়ই বোকা। দর্শক, ওখানের প্রোগ্রামটা যারা আয়োজন করেছে তাদেরকে ধরা হয়েছে, কিন্তু যেই হুমায়ুন কবির এই অপরাধ করেছে বক্তব্য দিয়ে, সেই হুমায়ুন কবিরকে কিন্তু গ্রেফতার করতে পারেননি এই বিজেপি সরকার, এই শুভেন্দু। অথচ শুভেন্দু কিন্তু বিধানসভার মতো একটি জায়গায় দাঁড়িয়ে বলে এসেছিলেন যে হুমায়ুন কবিরকে গ্রেফতার করবেন, হুমায়ুন কবিরকে দেখে নেবেন। এখন আর যদি হুমায়ুন কবির ভাবেন যে সেই মমতা ব্যানার্জি সরকারটি রয়ে গেছে, তাহলে সে ভুল করবে, অনেক কথা। দর্শক, হুমায়ুন টপিক বাদ দিয়ে হুমায়ুন টপিক নিয়ে আলোচনা করলাম। তার মানে হচ্ছে মুসলিম হিন্দু যারা শিক্ষিত রয়েছে, যারা টাকা পয়সালা রয়েছে, তারা ঠিকই সম্পর্ক ভালো রয়েছে উপর লেভেলে, কিন্তু নিচু লেভেলে যারা হিন্দু এবং মুসলিম রয়েছে তাদের ভিতর দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে
রাস্তাঘাট করবে, গ্যাসের দাম কমাবে, কারেন্টের দাম কমাবে, পানির দাম কমাবে, সেগুলি যেন আর কমাতে না হয়, সেই বিষয়গুলি নিয়ে যেন কোনোভাবেই ট্রেন্ডিংয়ে না আসে, মানুষের মুখে মুখে যেন সেই কথাগুলি না আসে, সেই কারণেই এই ব্যবস্থা করা। দর্শক, এই টপিক বাদ, বারুইপুরে এনকাউন্টার তদন্ত চলতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বারুইপুরে এনকাউন্টারে তদন্ত চলতেছে। এখন যেই প্রভাস মূল সাক্ষী ছিলেন, যেই প্রভাসের কাছ থেকে অনেক তথ্য নেওয়া যেত, সেই প্রভাসকে চিরতরে শেষ করে দিয়ে এখন প্রমাণ খুঁজতে এসেছে বিজেপি সরকার। এখানে ফরেন্সিক ডাক্তারদেরকে পাঠিয়েছেন যে সেখান থেকে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। এখন ওই হাঁটু সমান পানিতে নেমে সেই ডাক্তাররা প্রমাণ খুঁজতেছে। এখানে প্রমাণ তো কিছুই পাবে না, টাকি মাছ আর ওই যে শৈল মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ওখানে পানিটা কাদা হয়ে যাবে, আর ওখানে যেই কয়টা মাছ রয়েছে সেই মাছ কয়টা এই ডাক্তারদের পায়ের তলে পড়ে পিষে যাবে। এছাড়া আর কোনো কারণ আমি দেখিনি এখানে হওয়ার মতো। দর্শক, বিকাশ রঞ্জন কিন্তু আসলে কিছু কথা বলেছেন, যে কথাগুলি একদম চিরসত্যি, যে কথাগুলিকে এখন দাম দেওয়া উচিত। আসলে ক্ষমতায় না থাকলে মানুষ অনেক সত্য কথা বলে, বিরোধী দল হিসেবে থাকলে, কিন্তু ক্ষমতাশীল দল থাকা অবস্থায় মানুষ সত্যি কথা বলে না। বিকাশ রঞ্জন বলেন, আসল ন্যায় চাপা দিতেই এই কাজ। বারুইপুর এনকাউন্টার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিকাশ রঞ্জন। আপনি ভাবেন, আসল ঘটনাকে চাপা দিতে চায়। এটা আমি সেই শুরু থেকেই বলি যে প্রভাসকে মারা হয়েছে, এনকাউন্টারের নাটক সাজিয়ে মারা হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে এর সাথে বিজেপির কোনো নেতাকর্মীরা জড়িত, আর সেই বিজেপির নেতাকর্মীদের নাম যেন সামনে উঠে না আসে, সেই কারণেই একে এনকাউন্টার করা। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানুষ কি ভোদাই নাকি বলদ? এটা কি বোঝে না? এটা 2026 সালে এসে কি এটাকে বোঝাতে হবে শুভেন্দু অধিকারীকে যে কেন এনকাউন্টার করলাম? মানুষ এতটাই বলদ, যা একটা নাটক সাজিয়ে বলছে সেটাই মানুষ বিশ্বাস করে নেবে। শুভেন্দু অধিকারীকে এর জবাব দিতে হবে কোর্টে। এনকাউন্টার সম্পর্কে সেই প্রভাসের মা কি বললেন? এনকাউন্টার সম্পর্কে প্রভাসের মা বললেন যে সে আসলে সহজ সরল গরিব মানুষ, মূর্খ মানুষ, তারা তো আর এই দেশের শিক্ষিত মানুষের এত খারাপ কর্মকাণ্ড এগুলি তো আর এতটা বোঝে না, তারা তো গরিব মানুষ। সে বলছেন যে আমার প্রভাস যদি কোনো অপরাধ করে থাকে, সেই হিসেবে যদি তাকে মারা হয়ে থাকে, তাহলে এখানে আমার কোনো আপত্তি নেই, এবং আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি সেই মরদেহ কিভাবে বাড়িতে আনবো, আমি আনতে চাই না। আনলে আরও খারাপ অবস্থা হতে পারে। এমনিতেই তাদের বাড়িতে হামলা, তাদের বাড়িতে ভাঙচুর, এটা বিজেপির নেতারা করেছে। তো এখানে আসলে বলার কিছুই নেই তার, এটাই উনি বললেন। দর্শক, ভিডিও দেখে বা চারদিকে যারা উকিল রয়েছে, যারা অ্যাডভোকেট রয়েছে, তারা তো আইন নিয়ে সবসময় খেলা করে। তো তাদের কয়েকজন উকিলের কথা আমরা শুনলাম, কয়েকজন সরকারি কর্মকর্তাদের কথা শুনলাম যে আসলে এটা শুভেন্দু অধিকারী যে কাজটি করেছে এটা পুরোই মানবাধিকার লঙ্ঘন এবং আইনকে হাতে তুলে নেওয়ার মতো একটা অবস্থা। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। চলেন আমরা এই বিষয়ে কিছু ভিডিও ফুটেজ আপনাদের জন্য কালেক্ট করেছি, সেগুলো দেখাই। পুরো ভারতবর্ষে বিজেপিকে কেউ যেন ভোট না দেয়, কারণ আমাদের এখানে যে ঘটনাটা ঘটিয়েছে তারা বিজেপি আরএসএস সমর্থক। দেখুন, দিলীপ ঘোষের যদি মানসিক ভারসাম্যটা ঠিক থাকতো, তাহলে 60 বছর বয়সে আর একজন বিধবাকে বিয়ে করে এনে লাস্টে নাটক করতো না। আমার কাছে তো মনে হয় বিজেপির ফুল ফর্ম হচ্ছে বলাৎকারী জনতা পার্টি। বিজেপি বলাৎকারী জনতা পার্টি, এর থেকে বেশি আর কিছু না। আর কিছু মেইনস্ট্রিম মিডিয়ার উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা খুব লাফালাফি করে দেখাচ্ছে যে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছিল সেটাই হয়েছে, কি সকালে ধরবে বিকেলে খরচা করবে। তো আমার তো মনে হচ্ছে এখানে, আমার না,
যাদের একটুখানি নলেজ আছে তারা একটুখানি নিশ্চয়ই বুঝতে পারছে যে প্রভাস মণ্ডল তাকে যে এনকাউন্টার করা হলো, অন্য অন্য সময় আমরা দেখছি যখন তৃণমূলের কাউকে ধরছে তখন দিনে দুপুরে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে, তাহলে প্রভাস মণ্ডলকে কেন রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হলো? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রভাস মণ্ডলকে গুলি করে এনকাউন্টার করা হলো, ঠিক আছে। তা বলছে যে ও নাকি কি করেছে, পালাবার চেষ্টা করেছে, পুলিশের ওপর অস্ত্র নিয়ে অ্যাটাক করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার তো মনে হয় যে প্রভাস মণ্ডল ছিল রাজসাক্ষী এই ঘটনার, এত বড় ঘটনার বারুইপুরের প্রভাস মণ্ডল ছিল রাজসাক্ষী, ঠিক আছে। আদার যাদের নামগুলো শোনা গেছে, কি রাজা, দীপক, তারপরে হচ্ছে আরেকটা নাম আমি বলছি, কি নাম ছিল, যাই হোক, প্রবীর, দিবাকর, রাজা আর একটা কি আনন্দ, এই চারজনের নাম প্রভাস মণ্ডলই বলেছে। আর প্রভাস মণ্ডলই মৃতদেহ করতেছিল, সেটাকে উদ্ধার করতে সাহায্য করেছে। তা প্রভাস মণ্ডলকে মারাটা হলো কেন? আদার্স তাহলে এরা কোথায় গেল? এদেরকে এখনো কি সবাইকে অ্যারেস্ট করা হয়েছে? হয়নি। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই রকম এনকাউন্টারই যদি করার হতো, তাহলে যখন টিএমসি সরকার থাকাকালীন যখন আরজি করের ঘটনাটা হলো, তখন যখন অপরাজিতা বলে কি আইন আনা হচ্ছিল, তখন কেন বিজেপি থেকে এটাকে বারণ করা হলো? কেন এটার বিরোধিতা করা হলো? ওই আইনটাকে কেন পাস করতে দেওয়া হলো না, যদি এরকম করে এনকাউন্টার করে শেষ করা হয়ে থাকে? তা সেটা তো তখনই টিএমসি সরকার বলেছিল, তো সেটার এগেনস্টে গিয়ে তখন বিজেপি বলেছিল যে না, এটা হতে পারে না, তো তারা ওই আইনটাকে পাস হতে দেয়নি। তাহলে আজকে কেন এই জিনিসটা হলো? একটা এনকাউন্টার করে কি মনে করছে যে এই জিনিসটা কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এই রেপটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে? এরকম বারুইপুরের ঘটনা নিয়ে এখন উত্তাল, বারুইপুরের ঘটনা হতে হতে আরো 3-4টে ঘটনা ঘটে গেল। সেই দিকে কি কারোর লক্ষ্য আছে? সেই দিকে কারোর লক্ষ্য নেই। রত্না দেবনাথ কি করে এসে প্রেস মিডিয়ার সামনে বসে এত লক্ষ লক্ষ মানুষ তার দিকে চোখ দিয়ে তাকিয়ে রয়েছে, সে তো প্রথম কথা একবারও ওই জায়গায় গেল না, তাদের বাড়ির লোকের সাথে কথা বলল না, এবং সে বলছে যে টিএমসির এই বীজ বপন, টিএমসি বৃক্ষরোপণ করেছে, বৃক্ষরোপণ করেছে, তার ফল ভুগতে হচ্ছে। তাহলে 12 বছর ধরে কেন্দ্রের যে সরকার বসে আছে, তারা কি বপন করে চলেছে? তারা কি বপন করছে? সেই দিকে কি কাকিমা একটু আপনার লক্ষ্য রয়েছে? লক্ষ্য নেই। আপনি বলছেন আপনার মেয়ের ঘটনাটা আলাদা, এই মেয়েটির ঘটনাটা আলাদা। মানে আপনি বলতে পারছেন আপনি একটা জননেত্রী হয়েছেন? হ্যাঁ, আপনি পাবলিকের ভোট পেয়ে জিতে এসেছেন, আপনি একজন এমএলএ হয়েছেন, আপনি এই কথা বলতে পারছেন? আপনার মুখে মানাচ্ছে? ন্যূনতম শিক্ষাটুকুনি আপনার পেটে নেই যে কোথায় কি বলতে হয়? মানে আপনাকে যে প্রথম থেকেই বুঝে গেছিলাম, আপনি যে সত্যি আপনি কোটি কোটি টাকা কামাচ্ছেন, এখন কোটি কোটি টাকার মালিক হবেন। আপনি 10 লক্ষ টাকায় কেন মুখ বন্ধ করে থেকে যেতেন, তাই না? এখন তো এটাই বোঝা যাচ্ছে যে দিদি যে টাকার অ্যামাউন্ট আপনাকে বলেছিল সেটা বহুতই কম ছিল। আপনি তো কোটি কোটি টাকা পেয়েছেন, একটা সিট পেয়েছেন, মানে তাহলে এখানে তো 10 লক্ষ টাকা কোথায়, কোটি কোটি টাকা কোথায়? আপনার যে চাওয়া পাওয়াটা ছিল সেটার আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা আপনার ছিল, সেখানে আপনি ওইটুকু সামান্য টাকায় তো আপনি নিজের লোককে কিন্তু আটকাতে পারবেন না। সেই কারণে আপনি এখন এইসব মানে বক্তৃতা দিচ্ছেন এসে, যে আপনার মেয়ের আলাদা ব্যাপার ছিল, এই মেয়েটি আলাদা ছিল, মেয়েটি কোথায় ছিল আপনি জানেন না। মানে একবার নিজেকে দেখুন, একবার নিজেকে জিজ্ঞেস করুন, এগুলো বলা কি আপনার ঠিক হচ্ছে? একটু লজ্জা রেখে কথা বলুন, সবাই আপনার কথা শুনছে, একটু বুঝে কথা বলুন, কোনটা বলছেন, কি বলছেন বা কি করছেন, একটুখানি লক্ষ্য রাখুন নিজের দিকে। আপনি সর্বপ্রথম আপনি একজন নারী, তারপর হচ্ছে আপনি এরকম একটা যে দুর্ঘটনা ঘটেছে যেটা খুবই নস্কারজনক ঘটনা, সেটা হচ্ছে একটা রেপ। আপনার মেয়েও সেই একই কি বলবো, আপনার মেয়ের সাথে ওই একই ঘটনা ঘটেছে। আপনার তো আরো বেশি করে বোঝা উচিত যে এইরকম হলে একটা পরিবারের প্রতি, একটা মায়ের ওপর থেকে কি যায়, সেখানে আপনি এখন এইসব বক্তৃতা দিচ্ছেন। আপনার একটু লজ্জা আনা দরকার, লজ্জা থাকা দরকার, একটু লজ্জা থাকা দরকার আপনার, এইসব বলা উচিত না। আর প্রভাস মণ্ডলকে মারার পেছনে, মানে এনকাউন্টারের পেছনে একটাই জিনিস, যে কেসটাকে ধামাচাপা দেওয়ার। এই কেসটা আদৌ কতটা এগাবে, ঠিক আছে, কোথায় যাবে, আদৌ যারা দোষী তারা কি শাস্তি পাবে, বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল। কিন্তু ভেবে দেখবেন একটু। তোরা নারী সুরক্ষা কি দিবি? তোরা নিজেই তো কমেন্ট সেকশনে এসে একটা নারীকে সম্মান অবধি করতে পারিস না। সেটা আমরা তোদের ক্ষমতায় আসার আগে থেকেই বলতাম যে তোরা এলে রোজ রোজ
রোজ এরম একটা বারুইপুর কেস হবে, রোজ, যেটা হচ্ছে আজকের দিন অবধি 17টা কেস হয়েছে, 17টা, গোটা 15 বছরেও হয়নি। আর এখানে যে আলবাল ছালগুলো বলতে আসবি আরজি কর নিয়ে, তাদের কানের গোড়া একেবারে গরম করে দেবো, মাথায় একদম ঢুকিয়ে রাখ। আরজি করের কেস কে হ্যান্ডেল করছিল? সিবিআই। তাহলে এখনো কেন হয়নি? ক্ষমতায় আসার আগে কি বলেছিল? 1 সপ্তাহের মধ্যে আরজি করের দোষীদেরকে ধরে খরচ করবে। কোথায় কোথায়? মমতা ব্যানার্জি তখনও রাজপথে হেঁটেছিল। যদি কারোর লিঙ্ক লাগে আমাকে তাকে চাইবেন, আমি সেই খবরের চ্যানেলগুলোর লিঙ্ক দিয়ে দেবো। মমতা ব্যানার্জি সেদিন হেঁটেছিল। তোদের নেতাগুলো কোথায় ছিল? বিজেপির নেতাগুলো? কোন শুভেন্দু অধিকারী এসেছিল, কোন অমিত শাহ এসেছিল, কোন মোদী এসেছিল? আরজি করার সময় এসছিল, রাস্তায় হেঁটেছিল, আমাদের সাথে রাত দখল করেছিল? করেনি। সো বেশি ভেজাতে আসবি না, বেশি ফটর ফটর করে কমেন্ট সেকশনে মানে এত জঘন্য মা বাবা তুলে গালাগালি দেওয়া, খিস্তি মারা আমিও মারতে পারি, আমিও তোকে এমন এমন দিয়ে দেবো কান থেকে রক্ত বেরোবে। বুঝতে পেরেছিস তো? মনে রাখবেন, সবাই মনে রাখবেন, বারুইপুরে মেয়েটার সাথে কালকে প্রোপাগান্ডা সেট করে আমাদের ফোকাস হাঁটাতে চাইছে কেসের থেকে। একজনকে গুলি করেছে, তাও আবার সাক্ষী ছিল যে সে, আর বাকিগুলোকে কোথায়? সে রাজা কই? রাজাকে ধরতে পারলো? আজকে একটা দিনে মাত্র 3টে, মানে মাত্র একটা দিনে 3টে কেস হয়ে গেল। মিডিয়া চুপ, শুভেন্দু অধিকারী চুপ। কিসের সরকার চলছে এটা? চুপ সরকার চলছে? কি সরকার এটা? নেতাজি নগর, আলিপুরদুয়ার, হাবড়া, 3 জায়গায় 3টে মেয়েকে একদম কিছু বলার নেই আমার, মানে জিনিসটা খুব রেগুলারাইজ হয়ে যাচ্ছে। মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে আমরা কোন জায়গায় বাস করছি, যেখানে 15 বছরে 15টা কেস দেখিনি, সেখানে 2 মাসে 17টা কেস দেখছি। প্রত্যেক দিন ফোন ওপেন করলে 1-2 করে। কেন? কোথায় কি হ্যান্ডেল করছেন আপনারা? পুলিশ মন্ত্রী হয়ে কি হ্যান্ডেল করছেন? নারী সুরক্ষা দেবে বলেছিল অগ্নিমিত্রা পল, কোথায় নারী সুরক্ষা? আপনারা আসার পর তো সবাই সুরক্ষাহীন হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে যে যাকে পাচ্ছে। হোয়াট ইজ দিস? কি আপনারা কি চালাচ্ছেন? এটা কিসের সরকার? পুরো দেশটার 12টা বাজিয়ে রেখে দিয়েছেন। রাষ্ট্রপতি শাসন জারি হবে খুব শিগগিরই, আর নয়তো সরকার ফেলে দেবে মানুষেই। ওইদিকে সিজেপি, ককরোচ জনতা পার্টি এত দিন ধরে অনশন করছে ধর্মেন্দ্র প্রধানের ইয়ের জন্য। আপনাদের কিছুই যায় আসে না, আপনারা কোনো পদত্যাগ করবেন না, আপনাদের খালি নিজেরটা। ওই 2014-তে নরেন্দ্র মোদী বলেছিল যে अच्छे दिन अब आएंगे। अच्छे दिन কার এলো? খালি ওনার এলো, আদানি আম্বানির এলো, প্রত্যেকটা মানুষের এলো না। আর এখানে যে বিজেপির দালালগুলো, সাকরেত গুলো এসে মারাতে আসিস না, তাদেরকে বলছি, তোরা রাম মন্দিরের টাকাটাও ছাড়লি না, তোরা এতটাই নিচু। দেশ তো বিক্রি করে দিলি, দেশ তো বিক্রি করলি, তারপর মানে মন্দিরের টাকাও ছাড়ছিস না, রামের গয়না মুকুট সেটাও ছাড়ছিস না। 200 কোটি টাকার হিসেব কে দেবে? বদ্রীনাথের চুরি হয়েছে সেই হিসেব কে দেবে? কেদারনাথে চুরি হয়েছে সেই হিসেব কে দেবে? এদিকে ভগবান ধর্ম নিয়ে মারামারি, ধর্ম নিয়ে মারাও তোমরা, ধর্ম নিয়ে ইয়ে করো, খেলা করো, আর এই ধর্মেরই একদম পুরো শেষ করে দিচ্ছ। মন্দিরের টাকা নিয়ে নিয়েছিস, তোদের মুখ দেখানোর তোরা একটু লজ্জা কর, খুব ভালো হবে, বুঝতে পারলি? লজ্জা কর, না হলে যে দিন আসতে চলেছে তোদের জন্য, খুব 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 বাজে দিন আসতে চলেছে। মিলিয়ে নিস কথাটা। আমরা এখানেই থাকবো, কোথাও যাবো না, এখানেই থাকবো। ওই জন্যই তোদের এত ভয়। তোদের কথা মতো তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে তো, তাই না? তাহলে তো ভয় পাচ্ছিস কেন? তাহলে তো মিছিল করতে দিচ্ছিস না, ভয় পাচ্ছিস তোরা, গিয়ে ঝামেলা করছিস তোদের সিএম এর মোদকে। আপনাদের কথায় যদি তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা এত ভয় পাবেন না, বুঝতে পারলেন? আমাদের মতো সবাই আছে, লড়ে নেবে। আর বিজেপিকে তাড়িয়েই তবে আমরা দমটা নেব, তাড়াবো, শান্তি পাবো, বুঝতে পারলেন? ভারতের অপমান করছেন আপনারা, আমাদের ইন্ডিয়ার অপমান করছেন। ওইদিকে চায়না 60 কিলোমিটার ঢুকে গেছে অরুণাচল প্রদেশে, আপনাদের কোনো ধ্যান নেই সেদিকে। আপনারা তো কি বিশ্বগুরু তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, ধ্যান কি দেবে? এরপরে ইন্ডিয়াটাকে না চায়না বলে ডাকতে হয় কিছুদিন পর, যা অবস্থা হচ্ছে।
খুব খারাপ দিন আসতে চলেছে শুধুমাত্র বিজেপির জন্য। বলে রাখলাম, মানুষরা যারা এখনো ভক্তামি করছে, অন্ধভক্তগিরি করছে, তারাও এই জিনিসটা টের পাবে। তোদের জন্যই হবে যা হবে, তোরাও মানে 100% দোষীদার যে ভক্তগুলো। যদি এই দিনটা আমাদের সবাইকে তোদের জন্য দেখতে হয়, আমাদের তো দেখতে হবেই, আর তোরা সেম দোষী থাকবি। আমাদের দেশটাকে পুরো শেষ করে দিবি তোরা, শেষ। তাও আমরা লড়ে নেবো, লড়াই জারি থাকবে তোদের এই নোংরা কাজকর্মের এগেনস্টে। নারীদের সম্মান দিবি, কমেন্টে সম্মান দিতে শেখাকে, তারপর তো দিবি নারী সুরক্ষা দিতে এসেছে। দেখুন, এইগুলো সব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার জন্য। রাজ্য পুলিশ আছে, এখানে কলকাতা পুলিশ আছে, তাদের দায়িত্ব এগুলোকে দেখা। একটা কথা আমি বারবার বলি যে যারা পুলিশে চাকরি করেন তাদের যে সার্ভিস রেগুলেশন আছে, বা সরকারি চাকরি যারা করেন তাদের যে সার্ভিস রেগুলেশন আছে, সেটা খুব স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে তারা কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল এদের দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে না। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে নিরপেক্ষ হতে হবে। তাহলে একজন লোক সেই সংবিধানে শপথ নিয়েছে এমএলএ হিসেবে, তারপরে প্রতিদিন সংবিধান বিরোধী কথা বলে যাচ্ছে, আইন বিরোধী কথা বলে যাচ্ছে, তাহলে যেটা ফৌজদারি অপরাধের শামিল, তাহলে আপনি এই ফৌজদারি অপরাধ করার পরও দিলীপ ঘোষের বিরুদ্ধে যদি পদক্ষেপ নিতে না পাচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনি পলিটিক্যালি বায়াসড হচ্ছেন। তাহলে আমি কলকাতা পুলিশের যারা উচ্চপদস্থ অফিসার আছেন, সে ডিরেক্টর জেনারেল পুলিশ হতে পারে বা এখানে কমিশনার পুলিশ হতে পারে, তাদের সকলেকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যারা অফিসার্স আছেন নিচুতলায় তাদেরকে বলুন যে যেখানে থানায় কেস রুজু করতে হয় সেখানে যাতে আইন মেনে কেস রুজু করে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে পুনরাবৃত্তি, যাতে এই ধরনের অপরাধ যারা করছে তারা অপরাধ বন্ধ করে। আপনি আইনের শাসনের কথা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বিকালে ধরা হবে, সকালে ধরা হবে, বিকালে খরচ করা হবে। এটা হয়েছে বারুইপুরের ক্ষেত্রে, এবং সাধারণ মানুষ বা বিজেপি কর্মী সমর্থকরা তারা তো খুশি। অনেক অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক, সাংবাদিক, অ্যাডভোকেট, তারাও তো খুশি যে অন্যায় করেছে, খরচ হয়ে গেছে। এত আপত্তি কিসের, এত মায়া কান্না কিসের? মুশকিলটা হচ্ছে যারা বলছেন তারা মানে আইন সম্পর্কে অবগত নন। হ্যাঁ, আমাদের দেশে একেবারে ঘটা করে যে নতুন ফৌজদারি আইন আনা হয়েছে, সেটা এই যে ন্যায় সংহিতা যেটাকে আমরা বলছি, সেই আইনটা নিয়ে আসার অর্থ হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে চার্জশিট দিতে হবে, তারপরে ট্রায়াল শেষ করতে হবে। এটাই মূল লক্ষ্য ছিল। তাহলে সেই লক্ষ্যে আপনি আইন নিয়ে এলেন, সেখানে কোথাও বলা নেই সকালে ধরে বিকালে খরচ করে দিতে হবে। সকালে ধরে বিকালে খরচ করে দিতে হবে কারা বলে? যারা গুন্ডা বদমাশ, হ্যাঁ, যারা আইন মানে না তারা বলে। তাহলে আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে না, কিন্তু সেই উত্তরপ্রদেশে ক্রিমিনালদেরকে তো যোগী আদিত্যনাথ এইভাবে ঠান্ডা করেছে। আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে গুন্ডাদের ভাষায় কথা বলেন, তাহলে যারা গুন্ডা তারা তো ইন্সপায়ার্ড হবে। আর যারা ভয় দেখিয়ে বলছেন যে উত্তরপ্রদেশে ঠান্ডা করেছে, এই উত্তরপ্রদেশ বলুন আর পশ্চিমবঙ্গ বলুন বা যে রাজ্যেই বলুন, যেখানেই দেশের যে প্রান্তেই হোক, সব প্রান্তে যারা সংবিধানের পক্ষে তারা এ কথা বলবে না, যারা সংবিধানের বিপক্ষে তারা এ কথা বলবে। এখন যারা সংবিধানের বিপক্ষে তারা দেশের সার্বভৌমত্বের পক্ষেও নয়। তাহলে যারা দেশের সার্বভৌমত্বের বিপক্ষে তারা তো তাদের বিরুদ্ধে তো দেশদ্রোহিতার কেস হওয়া উচিত। তাহলে যারাই এ কথা বলবে, যারা সংবিধানের বিপক্ষে কথা বলবে, দেশের সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলবে, যারা অ্যানার্কির পক্ষে কথা বলবে, তারা তো দেশের যদি সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলে, তাই তার বিরুদ্ধে বিএনএসই আছে, ক্রিমিনাল মামলা হবে, সেডিশনের মামলা হবে। তাহলে আপনি যারা প্রতিবাদ করছেন তাদেরকে আপনি সেডিশনের মামলা দিচ্ছেন, আর যারা সংবিধানের পক্ষে কথা বলছে, সংবিধান প্রতিষ্ঠার কথা বলছে, সংবিধানকে লিভিং রাখার কথা বলছে, তাদের বিরুদ্ধে আপনি কেস দিচ্ছেন। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে এটা একটা মোরালিটি। সংবিধানের যে কথাগুলো লেখা আছে তা একটা নীতি নির্দেশ করে। তাহলে আপনি সেই নীতির পক্ষে না বিপক্ষে, এটা স্থির করতে হবে। এটা রাজনৈতিক দল যেগুলো আছে তাদেরও দায়িত্ব, আর সাধারণ মানুষ তাদেরও দায়িত্ব। ফলে আমাদের বুঝে নিতে হবে
যে যদি কেউ কঠিনতম অপরাধ করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিজেপি নেতারা এবং কর্মীরাও অনেকেই দেখা যাচ্ছে যে কমিউনিস্টদের উপর খুব খেপেছে এখন, যে এরা বড্ড বেশি উস্কানি দিচ্ছে, ঝামেলা পাকাচ্ছে। এবং আমি অসভ্যদের নিয়ে কথা বলতে চাই না। যারা সভ্য সমাজের মধ্যে আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। যারা সভ্য সমাজে অন্তর্ভুক্ত নয়, যারা দেশের সংবিধান মানতে চায় না, তাদেরকে নিয়ে আলোচনা করা উচিত না। দেশের মানুষের একজোট হতে হবে। যারা সংবিধান বিরোধী, যারা সভ্য সমাজের নয়, তাদেরকে হয় সভ্য হয়ে আমাদের সমাজে ফিরতে হবে, আর না হলে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। দেখুন, এনকাউন্টারের কথা যা পুলিশের পক্ষ থেকে আমি জানতে পেরেছি, যদি সঠিক জানি, যে তারা একটা ক্রাইম সিন রিক্রিয়েট করতে গেছিলো, সেই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমণ করে, ফলে গুলি করে। দুটো কথা বলার, এক হচ্ছে যে এনকাউন্টার হচ্ছে মানবতা বিরোধী, ফলে পুলিশের কাস্টাডিতে কারোর মৃত্যু, যার জন্য আমাদের দেশে গাইডলাইন আছে যে হিউম্যান রাইটস কমিশনকে ইনফর্ম করতে হবে 24 ঘন্টার মধ্যে। তাহলে কোনো মৃত্যুই কাম্য নয়। পুলিশের দায়িত্ব তাকে প্রোটেক্ট করা, আপনি প্রোটেক্ট করতে পারলেন না মানে পুলিশ ব্যর্থ হলো। তাহলে এখানে পুলিশের ব্যর্থতা কেন, তার কারণ তদন্ত করতে হবে। হিউম্যান রাইটস কমিশনও ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করবে, তার দায়িত্ব সেটা। দুই, যখনই ক্রাইম সিন রিক্রিয়েট করে তখন তার ভিডিও রেকর্ডিং হয়। তাহলে কেউ যদি পালিয়ে যায় তাহলে তার ভিডিও রেকর্ডিংয়ে থাকবে, প্রকাশ্যে আসুক আমরা চাইব। পুলিশের উপর যদি আক্রমণ করে থাকে তাহলে তারাও ভিডিও রেকর্ড থাকবে। যদি ভিডিও রেকর্ড প্রডিউস করতে না পারে, প্রকাশ করতে না পারে, তাহলে বুঝতে হবে যেটা অন্য গল্প আছে। আর তিন, আপনার একদিন আগেই আপনার কাছ থেকে একজন অপরাধী পালিয়ে যাচ্ছে, যেখানে সাধারণ জনগণ ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাই একসঙ্গে মিলে আমার রাজ্যে ধর্ষণ, খুন ঠেকানোর জন্যে বেরিয়ে যাচ্ছে, রাত্রে মাঝরাত্রে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে ধরে নিয়ে আসার চেষ্টা করছে। সেই অপরাধী আপনার কাছ থেকে পালিয়ে যাচ্ছে, আরেকদিনের মধ্যে আরেকজন পালিয়ে যাচ্ছে। যে পালিয়ে যাচ্ছে তার কাছ থেকে আপনি তথ্য গ্যাদার করছিলেন, সংগ্রহ করছিলেন। তাহলে যে তদন্তের মূল সাক্ষী হতে পারত, বা যার কাছ থেকে আপনি অনেক ইনফরমেশন পেতে পারতেন তদন্তের সুবিধার জন্যে, সে পালিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে। কারা কারা, কোন অফিসার ইনভলভ ছিল খুঁজে বার করতে হবে। পাড়ার পুলিশ, নিচু লেভেলের পুলিশ সাহস পাবে না কাউকে এনকাউন্টার করতে, নিচু লেভেলের পুলিশ সাহস পাবে না কোনো অপরাধীকে ছেড়ে দিতে। কারো একটা নির্দেশ ছিল। যারা বলছেন ন্যায় মিলেছে তারা জানেন ন্যায় কি জিনিস। ওরা যে বৃহত্তর অন্যায় করেছেন আসল ন্যায়কে চাপা দেওয়ার জন্য, এটা সব মানুষ ধীরে ধীরে বুঝে যাবে। সেই জন্যই আগে থেকে ওই হরি সংকীর্তন শুরু করেছেন, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে। এখন মধ্যবিত্ত সাধারণ মানুষকে শোষণ করবার সবচেয়ে ভালো ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। অর্থাৎ মুনাফার জায়গা হচ্ছে এইটা, সেটাকে আদানিকে দিয়ে দেবে, এটা স্বাভাবিক। আসলে এরা একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি করতে চায়, সেই নৈরাজ্য তৈরি করার পরিকল্পনা নিয়ে এরা এগোচ্ছে। যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা মানুষের শ্রমের রক্ত শোষণের উপর দাঁড়িয়ে সাম্রাজ্য গড়ে, তারা আরএসএস এর অনুগামী হয়। শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে স্বাস্থ্য বিভাগকে এবার ঢেলে সাজাবেন। নিউ টাউনে আদানি গ্রুপ 2000 বেডের ইন্টারন্যাশনাল হাসপাতাল তৈরি করবে। মানে একের পর এক জিনিস আদানি আম্বানির হাতে দিয়ে দেওয়া হবে। এটাই তো স্থিরকৃত সিদ্ধান্ত ছিল। আমি যে বলি না, নাচ মেয়েরা বুলবুল তো পয়সা মিলেগা, পয়সা মিলছে আর নাচবে না এরা। ওদের জন্যই তো এরকম তাড়াহুড়ো করে হকার উচ্ছেদ, বস্তিবাসী উচ্ছেদ, রাস্তাঘাট পরিষ্কার করো, স্টেশন পরিষ্কার করো, শ্মশানের শান্তি ফিরিয়ে এনো। কেন? ওখানে আদানি আসবে। যে কথাটা বলেছেন সেটা তাই। স্বাস্থ্য ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণ থেকে, শিক্ষা ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণ থেকে বাজারে ছেড়ে দেওয়া। কেন এখন মধ্যবিত্ত সাধারণ মানুষকে শোষণ করবার সবচেয়ে ভালো ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। অর্থাৎ মুনাফার জায়গা হচ্ছে এইটা, সেটাকে আদানিকে দিয়ে দেবে, এটা স্বাভাবিক। সত্যিকারের মানুষ তৈরি করার এনজিও হচ্ছে আরএসএস। পাপিয়া অধিকারী তিনি এমন মন্তব্য করেছেন। মানুষ কি কোথাও এরকম এনজিওতে তৈরি করা যায়? ঠিক কথাই বলেছেন। উনি তো জানেন না বোধহয়, আরএসএস এর জন্মের ইতিহাসটা দিয়ে জানতেন, এ কথা বলতেন না। আরএসএস এর আদর্শ হচ্ছে মুসলিনি। উনি লেখাপড়া জানেন বলে আমার ধারণা। উনি নিশ্চয়ই মুসলিনের নামটা শুনেছেন এবং উনি নিশ্চয়ই জানেন মুসলিনির কি মর্মান্তিক পরিণতি হয়েছিল। সেটাও মনে করি দেখতে ভালো হবে না। আর মুসলিনির সিদ্ধান্ত ছিল কমিউনিস্ট বিরোধিতা, মানে আরএসএসের সিদ্ধান্ত। কমিউনিস্ট বিরোধী শক্তি পৃথিবীতে কোথায় কোথায় পৌঁছে গেছে উনি জানেন না।
ট্রাম্প পর্যন্ত এখন হুঙ্কার দিচ্ছেন যে কমিউনিস্টদের শেষ করতে হবে। মানে ভীতিটা কোথায় ছড়িয়ে গেছে ক্যান্সারের মতো। যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা মানুষের। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন, আপনাদের জন্য যে ভিডিওগুলি কালেক্ট করেছিলাম সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওগুলি দেখে আপনার কি মনে হয়? এই বিকেশ রঞ্জনের কথাগুলি যে শুনলেন, এই কথাগুলি শুনে আপনার কি মনে হয় যে আসলে শুভেন্দু অধিকারী কি এর ভিতর কোনো ফাঁক ফোকর রাখেননি? মানে তিনি কি আইনের শাসনই এখানে প্রতিষ্ঠা করেছেন, নাকি আইন হাতে তুলে নিয়েছেন, নাকি প্রমাণ লুকাতে চান, নাকি বিজেপির নেতাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিতে চান? কোনটা? দর্শক, যা মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইউটিউবে যদি আপনি কমেন্ট করেন, আপনাকে কেউ মারবে না, আপনি নির্ভয়ে কমেন্ট করতে পারেন, এখানে কোনো বাধা নেই। সবাই কমেন্ট করবেন, সবার মতামত জানাবেন। প্রিয় দর্শক, যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরবর্তী ভিডিও তো দেখতে হবে নাকি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতেছি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।